নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ আরও একটা নতুন ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মজুমদারের যতদিন ফার্স্ট শিফট ডিউটি চলছে ততদিন কিন্তু আমার এই ভিডিওটাই রান্নাবান্না দিয়ে শুরু হবে। দেখুন না, বেগুনগুলোকে পাতলা করে কেটেছি, একটু হালকা করে লবণ হলুদ মাখিয়েছি, আর কড়াইতে মাত্র 1 ফোঁটা তেল দিয়ে কড়াইটা গরম করে কড়াইয়ের ভিতরে পুরো বেগুনগুলোকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন লো আছে একটুখানি কিন্তু একবার এপিট ওপিট করে বেগুনটাকে বলতে পারেন পুড়িয়ে নিচ্ছি, কারণ এটাকে তো আর ভাজা বলা চলে না। তো যাই হোক, বেশ টাইম ধরে এপিট ওপিট করে নিয়ে বেশ কিছুটা পোড়া পোড়া ভাজা বানিয়ে নিয়েছি। নিয়ে এখন বেগুনের যে খোসাগুলো আছে সেগুলোকে আমি প্রত্যেকটার থেকে সুন্দর করে ছাড়িয়ে নেব। নিয়ে কিন্তু এটাকে এখন একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে সাথে একটু কাঁচা লঙ্কা, একটু লবণ, তেল নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে যেমন বেগুন পোড়া মাখে না তেমন করে মাখিয়ে নেব। একটু ধনেপাতা কুচি দিলেও ভালো হতো, কিন্তু দিলাম না, নেই ঘরেতে। তো এখন আমি এটাকে মাখিয়ে আর মজুমদারকে না রুটি দিয়ে দেবো রুটির সাথে। তো কি বলুন তো, আজকে তো শুক্রবার, পোড়াতে পারবো না, তাই এই পদ্ধতি। কারণ কি, আমি শনি মঙ্গলবারে পোড়া মানে যে কোনো পোড়া করলে শনি মঙ্গলবারেই করি, আর অন্য কোনো দিনে আমি কোনো পোড়া করি না। তাই এইভাবে মজুমদারকে বানিয়ে দিলাম। বেশ কিন্তু খেতে লাগে, বেশ ভাজা ভাজা পোড়া পোড়া একটা স্মেল আসে। জানেন তো, মজুমদার যখন হসপিটালে ছিল তখন না হসপিটালে ওকে ওই 5 মিশালি সবজি দিয়ে ডালিয়া ওই খিচুড়ির মতো পাতলা করে দিত, আর তার সাথে না বেগুন মাখা দিত। আর বেগুনটা না দেখেই বোঝা যেত যে টকবকে জলে সিদ্ধ করা আর কি। তো সিদ্ধ বেগুনটা একটুখানি লবণ আর একটু তেল লঙ্কা দিয়ে মাখিয়ে দিত, যেটা মজুমদার একদম খেতেই চাইতো না। আর অ্যাকচুয়ালি কিন্তু দেখুন, বেগুন পোড়া বা আমি যেমনভাবে মেখেছি সেইভাবে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু একদম টকবকে জল থেকে ফুটিয়ে সিদ্ধ করে সেইটাকে মেখে দিলে ভালো লাগে না। হ্যাঁ, আমিও মাঝে মাঝে ওইভাবে করি, কিন্তু আমি কিন্তু সেটা আবার মানে বেগুনটাকে সিদ্ধ মানে জলে বয়েল করে নিয়ে সেটাকে আবার বেশ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা টাতা দিয়ে ভালো করে কড়াইতে একদম ড্রাই করে নিই। কখনো কখনো ওর সাথে ডিমও দিই। তো সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, হসপিটালে তো আর সেইভাবে দেবেন না, আর হসপিটালে মজুমদারের ইচ্ছা না থাকলেও খেয়ে নিত, ঘরে তো আর খেয়ে নেবে না। তাই কিন্তু আমি এইভাবে করে দিলাম। আর আপনারা যারা হয়তো অন্য কোনো বারে পোড়ার ভয়ে খেতে পারেন না, যে পোড়াবো না বলে খেতে পাচ্ছি না, তারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর লাগে। আর যদি ট্রাই করে ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন যে কেমন লাগলো। শ্রেয়া যেদিন রাত্রে পড়াশুনো কমপ্লিট করে উঠতে পারে না কিংবা হোমওয়ার্ক কমপ্লিট করতে পারে না, সেই দিন একটুখানি সকাল সকাল উঠে পড়তে বসে। তো ও ওদিকে পড়তে বসেছে, আমি কিচেনে চলে আসলাম। কারণ যতদিন মজুমদারের ফার্স্ট শিফট ডিউটি থাকবে ততদিন কিন্তু সকাল থেকে এই 7:30 অবধি আমার কিচেনেই কেটে যায়। 5টায় উঠি, কিন্তু তার মধ্যে সেইভাবে কোনো কাজ করতে পারি না। তো আজকে ভাবলাম শ্রেয়ার জন্য একটু পোহা বানিয়ে দিই। অ্যাকচুয়ালি এটাকে আমরা চিড়ের পোলাও বলি। তো পোহা বানাবার জন্য আমার ঘরে তো চীনাবাদাম এখন বাড়ন্ত আছে, তার জন্য আমি এখানে একটুখানি আমন্ড, কাজু আর একটু কিশমিশ নিয়েছি। তা আমন্ড কাজুটা আগে থেকে একটুখানি ভেজে নিয়েছি, আর কিশমিশটা এখন একটুখানি হালকা করে জাস্ট তেলে দিতেই ফুলে গেল, আর আমি নামিয়ে নিলাম। আর গাছ থেকে একটুখানি কারি পাতাও উঠিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন তেল গরম হতেই না এর ভিতরে আমি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর কারি পাতা কুচি করে দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। তো বেশ ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর একটা ফ্লেভার বেরোলে, তারপরে যে ছোটো টুকরো করে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আমার কিন্তু চিড়ের পোলাওটা শীতকালে একটু কড়াইশুঁটি আর বেগুন দিয়ে করতে ভালো লাগে, আর এই গরমের সময় বিশেষ করে বেগুন দিয়েই আমি শুধু বেশিরভাগ টাইমে করি। হ্যাঁ, সময়ে ও সময়ে আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে অন্য গাজর ক্যাপসিকাম এসব দিয়ে করি, কিন্তু বেগুনটা দিয়ে আমার খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। তো দেখুন, আমি বেগুনে কিন্তু পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। দিয়ে আর একটুখানি নেড়ে চেড়ে এদিকে আমি চিড়ে নিয়ে দিচ্ছি। চিড়েটাকে একটুখানি ঝেড়ে নেব, কারণ এর ভিতরে গুঁড়ো গুঁড়ো যেগুলো থাকে সেগুলো থাকলে ভালো একটা হয় না। তো আমি বেশ ভালো করে ঝেড়ে নিয়ে এটাকে কিন্তু সুন্দর করে 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি এই স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি 1/2 টেবিল চামচের মতো চিনি দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। আর এদিকে দেখুন, বেগুনটাও কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম সেই চিড়েটা এর ভিতরে দেব, দিয়ে বেগুনগুলোর সাথে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব।
বেশ মিনিট 2 ধরে ভালো করে চিড়েটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি। আর আগের থেকেই তো আমি এরকে মানে এর ভিতরে মিষ্টি দিয়ে দিয়েছিলাম চিড়েতে, তাই এখন আর কোনো মিষ্টি দেবো না। এখন আমি এখানে শুধু 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি। আর তারপরে আমি যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটুখানি জাস্ট আধা ভাঙা করে নিয়েছি, নিয়ে এর সাথে মিশিয়ে দেবো, তার সাথে কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে এই সবগুলো আবার একটুখানি সুন্দর করে মিশিয়ে নেবো একসাথে। মিশালেই ব্যাস চিড়ের পোলাও একদম রেডি। একদম ঝটপট একটা টিফিন আর টেস্টিও বটে। তবে হ্যাঁ, আজকে এর ভিতরে কিন্তু আমি কিশমিশ দিয়েছি, সেটা কিন্তু ও এখন জানে না। বাড়ি এসে নিশ্চয়ই কমপ্লেন করবে, মাম্মি কিশমিশ কেন দিয়েছে এর ভিতরে। কিন্তু আমি জোর করে দিই কেন, যে একটা দুটো করে খেয়ে খেয়ে যদি অভ্যাসটা হয়ে যায়, কিছুতেই কিশমিশ খেতে চায় না, কেন জানি না। হ্যাঁ, কাজু আমনটা হয়তো খেয়ে নেবে। আর এখানে দেখুন আমি 4-5টা না আজকে ট্রফি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমার গোপালের ট্রফি। তো বললাম ওকে যে তুই একটা খাস আর সব বন্ধুবান্ধবদের দিস। আর দেখছেন কত তাড়া, প্রত্যেক দিন বলি না, ঠিক স্কুল যাবার সময়টা ওর খুব তাড়া থাকে, কোনো দিকে দেখবে না, শুধু মানে ছুটে বেরোতে পারলে বেঁচে যায়। একটা যুদ্ধ সকাল থেকে এই 7:30 অবধি শেষ হলো, আর একটা যুদ্ধ এক্ষুনি শুরু হবে। তবে হ্যাঁ, কিচেনের অবস্থা দেখতে পাচ্ছেন তো। তবে কিচেনে এক্ষুনি হাত দেবো না, আগে মেশিনটাকে চালিয়ে দেবো। সেই কালকের থেকে মেশিনে জামা কাপড় দিয়ে রেখেছি, তো আজকে আরও কিছু জামা কাপড় দিয়ে দেবো মেশিনে, তারপরে মেশিনটা চালাবো, আরও টুকটাক কিছু কাজ করব। অ্যাকচুয়ালি কী বলুন তো, সকাল থেকে সন্ধে অবধি সংসারে তো কম কাজ থাকে না। তবে সেই কাজগুলো কিন্তু করতে গেলে যদি একটুখানি বুদ্ধি করে সময় মতো ঠিক সময়ে ঠিক কাজটা করা যায়, তাহলে কিন্তু ঠিক কাজগুলো হয়ে যায়। হ্যাঁ, একটুখানি টায়ার্ডনেস তো আসে এক হাতে সমস্ত কাজ করতে, কারণ আমি যেমন সংসারের সমস্ত কাজ এক হাতেই করি, আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই। আমি মানে সংসারের যে বলে না, জুতো সেলাইয়ের থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজ আমার একাই করতে হয়। কারণ শ্রেয়া এখন অনেকটাই ছোট, ওকে আমি কিছু শেখাবার জন্য হয়তো কখনো কখনো টুকটাক কাজ আমি ওকে দিয়ে করাই। যেমন কখনো ও খেতে বসলে ওর থালাটা যাতে ধুয়ে রাখে সেই কথা মানে ওকে শেখাবার চেষ্টা করি। কিংবা অনেক সময় হয় সকালে যদি হাতে টাইম থাকে, তাহলে হয়তো ওকে বলি যে নিজের বিছনাটা নিজের বালিশটা জায়গায় রাখো, এরকম টুকটাক কাজ ওকে শেখাবার চেষ্টা করি। আর মজুমদার তো এমনিই কোনো দিনই কাজ পারতো না, তা বাদে এখন তো অসুস্থ, সে কথা তো একদম ধরাই চলে না। তো ওটাই বলছি যে একটুখানি জাস্ট আমি যখন কাজ শুরু করি না, তখন আমি মাথায় একটুখানি ভেবে নিই যে কোন কাজটা কখন করব আর কিভাবে করব। এইভাবে একটুখানি জাস্ট প্ল্যানিং করে করলে কাজ করতে কিন্তু কোনো অসুবিধা হয় না। দিনের শেষে একদম ঠিক টাইমের মধ্যেও কাজটা শেষ হয়ে যায়। কারণ আমার আবার যদি রান্নাবান্না করতে 12টাও বেজে যায় না, 12টার পরে রান্নাবান্না শুরু করলে আমার না খুব মনে হয় কি সবসময় চিন্তা হতে থাকে যে কখন রান্না হবে, কখন রান্না হবে, ঠিক টাইমে সমস্ত কাজ করে উঠতে পারবো কি না, এই একটা টেনশন থাকে। তাই সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু প্রথমেই শান্ত মনে ভেবে নিই যে কোন কাজের পরে কোন কাজটা আমাকে করতে হবে। আমি যখন শ্রেয়ার জন্য টিফিন বানাচ্ছিলাম তখন মজুমদার ফোন করেছিল, বললো একটুখানি নিচে আসো। আমি বললাম কেন? বললো মাছগুলো নিয়ে যাও। তো আমি তো অবাক হয়ে গেছি, মাছ নিয়ে যাও? ও তো গেল ডিউটিতে, মাছ আনার কথা বলছে। তারপর দেখলাম না, ওর এক বন্ধুকে দিয়ে মাছ আনিয়েছে। কারণ আজকে বাড়িতে মাছ ছিল না। আমি মজুমদারকে তাও বলিনি, আমি ভেবেছিলাম ডিম টিম দিয়ে চালিয়ে নেবো, কিন্তু ওর ঠিক মনে ছিল ও মাছ আনিয়েছে। তো আমি নিচ থেকে গিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন কিন্তু আর মাছগুলো দেখতে পারিনি যে কি মাছ এনেছে। আমি মাছটাকে একপাশে রেখে আর কাজকর্ম করছিলাম, হঠাৎ মনে পড়লো এই মাছ আছে, মাছটাকে না খুললে আবার নষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখুন একটুখানি দেখছি চিংড়ি মাছ আনিয়েছে, বেশ বড় আছে চিংড়িগুলো। আর তার সাথে সাথে এটা দাঁতনে মাছ খুব সম্ভব। এই মাছগুলো কিন্তু খুব টেস্ট হয়। আর বিশেষ করে তো শীতকালে এই মাছের জুড়ি মেলা ভার, মানে যে কোনো তরকারির সাথে আপনি রান্না করবেন, কচু টচুর সাথে খুব সুন্দর হয়। আর এই মাছগুলোর খুব তেলও হয়। তো যাই হোক, এই 2 রকম মাছ এনেছে। ওই মাছটা তো কাটা আছে দেখছি, কিন্তু চিংড়ি মাছটা আমাকে কাটতে হবে এখন। তো চিংড়ি মাছটা কেটে তারপরে কিচেন পরিষ্কার করব। তো মাছটা কেটে নিয়েছি, কিন্তু চিংড়ি মাছটা কেটে ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে ওখানটা ভালো করে মুছে নিয়েছি, নিয়ে কিন্তু কিচেনে চলে এসেছি। কারণ কিচেনটা এরকম নোংরা হয়ে থাকলে কিন্তু আমার মনে হয় ঘরের অনেকটাই কাজ করা হয়নি। তো কিচেনটা পরিষ্কার করে নেব। আর কালকে রাত্রের না একটু ভাত ছিল, ওই জন্য আমি আজকে শুধুমাত্র মজুমদারের জন্যই আমি টিফিন বানিয়েছিলাম। কারণ সকাল থেকে আমার এমনিও খেতে ইচ্ছা হচ্ছে না,
খাবো কি না জানি না, তবে যদি খাই তাহলে এই ভাতটাই খেয়ে নেবো। মানে রাত্রের যে ভাতটা আছে সেই ভাতটা কিছু একটা দিয়ে খেয়ে নেবো। ওই জন্য আমি আর আমার জন্য কিছু বানাইনি, মজুমদারকে রুটি করে দিয়েছি আর শ্রেয়াকে টিফিন করে দিয়েছি। তো যাই হোক, কিচেনটা এখন পরিষ্কার করব, কারণ দুপুরের আবার রান্না বান্না বাকি আছে। তো দুপুরে রান্না করতে আসলে কিচেনটা কিন্তু আমার সবসময় পরিষ্কার চাই। মানে আমি যখন কিচেনে আসবো, আমার মনে হয় তখনই যদি কিচেনটা পরিষ্কার থাকে না, তো আমার যেন কিচেনে এসে রান্না বান্না করতে, কোনো কাজ করতে বেশ ভালো লাগে। কিন্তু কিচেনে ঢুকে যদি দেখি সেই জিনিসপত্র ভরে আছে, নোংরা হয়ে আছে, তাহলে কিন্তু আমার রান্না বান্না তো দূরে থাক, আমার কিচেনে দাঁড়িয়ে কাজ করতেই ভালো লাগে না। তো যাই হোক, এখন কিচেনটা পরিষ্কার করব, তারপরে কিন্তু আমি ঘরটা মুছে চান করতে যাব। তো এদিকে কিচেনে কাজ করতে করতে প্রিয়ার ফোন এসেছিলো। প্রিয়ার কলেজে বেশ 4-5 দিন ছুটি আছে, সেই 22 তারিখ থেকে আর পুরো 27 তারিখ অবধি। 28 তারিখে বললো কলেজ শুরু। তো এই 4-5 দিনে আমি তো ওকে বলছিলাম যে তুই কি চলে আসবি এখানে, তাহলে ওর যে মাইগ্রেশন সার্টিফিকেট সেটা নেওয়া হয়নি। তো বললো না, যখন কলেজে আমার মাইগ্রেশন সার্টিফিকেটের কথা বলবে তখন না হয় দেখবো। তো ও এখন না ওর মাসির বাড়ি এসছে, কারণ কারণ সোনুও এসছে, ও ফোন করেছিল। সোনু হচ্ছে আমার দিদির মেয়ে, তো ও এসছে। তো বললো তুই আসবি, আমি মাহেশে এসেছি। তো বললো হ্যাঁ। তো দুজনে এসে বেশ 2 দিন সময় কাটিয়েছে, এখন 2 দিন মাসির বাড়ি থাকবে, তারপরে ও যাবে। তো দেখুন, এদিকে কিন্তু আমি কিচেনটা পরিষ্কার করে একদম সব বেসিন তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু আমার অনেকটা টাইম কেটে গেছে, কারণ আমি স্নান করেছি, পূজা দিয়েছি। তারপরে আজকে আর আমি এখনও খাইনি, কারণ আমার খিদেই পাচ্ছে না। তো খাইনি, ভাবলাম যে রান্নাবান্নাটা শুরু করে দিই, তার জন্য কাটাকুটিও করে নিয়েছি। নিয়ে কিন্তু কিচেনে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। এখন কড়াটা বসিয়ে দিয়েছি, তরকারিটা বসাবো। আর এদিকে দেখুন, সকালে একবার খাবার দিয়ে কিন্তু আমি চলে গেছি স্নানে, এখন এসে আবার বসে আছে। তো একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন ও কিন্তু বিস্কুটটা নেবার সাথে সাথে না, ও কী করে, ওখানে যে বাটিতে জল দেওয়া আছে ওর মধ্যে ফেলে দেয়, দিয়ে তারপরে এখান থেকেই ঠুকরে ঠুকরে খেতে থাকে। কি জানি, ও কিন্তু শুকনো বিস্কুট কিছুতেই খায় না। আমি সবসময় খেয়াল করেছি, আমি যখনই বিস্কুট দিই তখনই বাটির মধ্যে ফেলবে, ফেলে সেটাকে নরম করবে, তারপরে ও খাবে। তো যাই হোক, দেখুন এই যে আমার ক্যামেরাটা দেখতেই না চলে গেল, তাই আপনাদের দেখালাম। দেখুন বিস্কুটগুলো আছে না, এবার এসে ওগুলোকে একদম ঠুকরে ঠুকরে পুরো বিস্কুটটা খেয়ে নেবে। জলের ভিতরে যে বিস্কুটটা ভেঙে বা মিক্স হয়ে যাবে সেরকম কিন্তু না। যখন ওর খাওয়া শেষ হবে তখন আপনাদের দেখাবো, পুরো একদম বিস্কুটের বাটি, মানে বাটির জলটা ক্লিন থাকে। তো ও কেন খায় জানি না, ওর মনে হয় গলা শুকিয়ে টুকিয়ে যায়। তো যাই হোক, এখানে দেখুন এর মধ্যে কিন্তু আমি করলাটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, শুধু লবণ হলুদ দিয়ে দিয়েছি। করলাটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়েছি, আর বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি মাছের ঝোলটা করব, মানে এটাকে ঝাল করব আর কি। তার জন্য প্রথমে মাছটা তো ভেজে নেব। এখানে দেখুন একটা মশলা বানাবো, তো 1/2 টেবিল চামচের মতো জিরা আর 5-6টা গোলমরিচ নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, তো কাঁচা লঙ্কাটা একটু বেশি হয়ে গেছে বলে একটু কমিয়ে নিলাম। কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজের 4/1 ভাগ, 3 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা নিয়েছি। নিয়ে এটাকে সুন্দর করে একটা পেস্ট বানাবো। অ্যাকচুয়ালি রান্নার আগে না মাথার ভিতরে অনেকটা চিন্তা ভাবনা চলছিল, কারণ আমি সবসময় না আগের দিন সবসময় ভেবে রাখি যে পরের দিন সারাদিন আমি কি রান্না করব, কি টিফিন বানাবো, এগুলোকে আমি ভাবি। কিন্তু কালকে মাছ ছিল না বলে আর দুপুরে কী রান্না করব সেইটা ভাবিনি। তাই ভাবছিলাম এতক্ষণ কী রান্না হবে হবে, তো এখন ভাবলাম এই মাছটা ঝাল করব। আর যা পরপর রান্না করব আপনাদের সাথে দেখিয়ে দেবো, মানে পরে শেয়ার করে দেবো। তো দেখুন মশলাটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে তেলটা ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখানে কালো জিরে দিলাম। আর তার সাথে সাথে না একটুখানি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচি করে নিয়েছিলাম। তারপরে এটাকে কিন্তু সুন্দর করে লো ফ্লেমে লালচে লালচে করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ
হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটাকে আরেকটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। নিয়ে যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা আর গোলমরিচ আর জিরে দিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছি। সাথে সাথে মশলা জার ধুয়েও একটুখানি জল দিয়েছি, দিয়ে কিন্তু এটাকে এখন সুন্দর করে মিশিয়ে আর ঢেকে কষিয়ে নেব। সবসময় না ঝাল বা কম তেলে রান্না লো আঁচে রান্না করে দেখবেন জিনিসটা কিন্তু খুব সুন্দর কষানোও হয় আর জিনিসের স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো এখানে দেখুন আমি কিছুক্ষণ ধরে বেশ টাইম ধরে কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে এখন ফোটার জন্য আমি ঢেকে দেব। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম এর ভিতরে দিয়ে দেব, দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মাছটাকে মিশিয়ে নেব। নিয়ে এটাকেও কিন্তু আমি মিনিট 2-3-এর জন্য ফুটতে দেব, আর এটাকে এখন ঢাকা দিয়ে দেব। মাছটা যখন ঢাকা দিয়ে দিয়েছিলাম একদম লো আঁচ করে দিয়েছিলাম, তো বেশ কিছুক্ষণ ফুটে গেছে। আর আমি মাছের ঝোলটা না টেস্ট করে দেখলাম, একটু খুব সুন্দর হয়েছে, একদম কি বলবো, জাস্ট ফাটাফাটি। তবে হ্যাঁ, আমি তো এখানে কিছুই দিলাম না। আপনারা যদি আপনাদের ঘরে যদি থাকে তাহলে অবশ্যই একটুখানি হয় গরম মশলা, নাই একটু ধনেপাতা কুচি, নাই একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে নাবিয়ে নিতে পারেন। আমি তো এইভাবেই নাবিয়ে নিয়েছি। তো আজকে দুপুরে কী কী রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই। এই যে দাদনে মাছের ঝাল হয়েছে, ঝালটা সত্যি কিন্তু ফাটাফাটি হয়েছে, পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলছি দারুণ টেস্ট হয়েছে। আর এখানে করলা ভাজা আছে পেঁয়াজ দিয়ে, এটা তো আমার সবসময় ফেভারিট। আর তারপরে কিন্তু বেগুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিলাম। চিংড়ি মাছ কিন্তু মজুমদার খুব একটা খায় না, ওকে জাস্ট ওই তরকারিটা একটু খাবে। তো দেখুন আজকে দুপুরের মেনু আমাদের এটাই। মজুমদারকে তো খেতে দিয়ে দিয়েছি, কিন্তু সকাল থেকে আমি খাইনি, প্রচুর খিদে পেয়েছি কিন্তু আমি খেতে বসতে পারছি না। শ্রেয়া এখনও আসেনি, কেন জানি না, মানে মজুমদার ঢোকার 1-2 মিনিটের মধ্যেই ও চলে আসে। তো মজুমদার ওই কথাই আমাকে জিজ্ঞাসা করছিল, আর আমি বলছিলাম কি জানি না। তো ও তো আমাকে আজকে বলেও যায়নি যে লেট হবে কি না হবে, সে কথা কিছুই বলেনি। তো সেই চিন্তা করছিলাম, আর আমি বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও, ও আসুক তারপরে আমি খাবো। তারপরেই দেখলাম মানে ওই 15-র ভিতরেই ও চলে এসেছে। আসতেই জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এত লেট হলো। বললো ওই একটুখানি লেখার বাকি ছিল হোমওয়ার্ক, তো ক্লাসে বসে লিখছিলাম। আমি বললাম তাহলে ঠিক আছে তাড়াতাড়ি যা, গিয়ে ফ্রেশ হয়ে চলে আয়, কারণ আমার আজকে প্রচুর খিদে পেয়েছে। সকাল থেকে কিন্তু আমার খাওয়া হয়নি আজকে, সকালে খেতেও ইচ্ছা করেনি। আর পরপর যত বেলা হয়ে গেছে ভাবলাম এখন যদি খাই তাহলে এই কিছুক্ষণের মধ্যে আবার খেতে পারবো না, তো তার জন্য আর খাওয়া হয়নি। তো যাই হোক, ওকে তো আমি তাড়া দিচ্ছি সমান চলে আয় চলে আয়, আর ও বলছে আসছি। কারণ কষ্ট করে আসলে আমি জানি একটুখানি মনে হয় বসি রেস্ট নিই, কিন্তু আমার তো প্রচুর খিদে পেয়েছে। আর এই দেখুন আমি যে বলছিলাম না যে কিশমিশ দিয়েছি, জানি না কী হবে, দেখছি একটুখানি না চিড়ের পোলাও নিয়ে চলে এসেছে। তো আমি ওকে বকছিলাম যে কী ব্যাপার টিফিন ফিরিয়ে আনলি, বললো যে ওই তুমি কিশমিশ দিয়েছো কেন, আমার একদম ভালো লাগেনি, আমাকে এইভাবে দেবে না। আমি যে কেন কিশমিশ খেতে নেই, বলছে না আমার ভালো লাগে না। তো যাই হোক, ওই নিয়েই কথা হচ্ছে, বলছে আমার তো ভালো লাগছিলো না, আমি ফ্রেন্ডদের দিয়ে দিয়েছিলাম। তো আমি আবার বকছি যে ওটাই তোকে এবার থেকে দেবো প্রত্যেক দিন, আর তোকে খেতে হবে আর খাওয়া অভ্যাস করতে হবে। তা ও বলছে না না মা আমি ওটা দেবেন, আমার কিশমিশ একদম ভালো লাগে না। তো যাই হোক, ওকে তো জোর করে খেতে বসিয়েছি। আর ও না করলা একদম পছন্দ করে না। তো দেখবেন একটু পরে যখন খেতে বসবে না আমার পাতে সেই করলাটা আবার উঠিয়ে দেবে, তো তা নিয়েও একটুখানি বকা খাবে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করব না। যারা আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে সাথে এই পর্যন্ত চলে এসেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন, যারা অলরেডি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।